আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে টেন্স সম্পর্কে আলোচনা করব, বা যেটাকে আমরা বলি কাল। কাল মানে সময়। তো সময় তো আমাদের কাছে তিন রকম, হয় আগের সময়, অতীতকাল বা বর্তমান সময়, আর ভবিষ্যতের সময়। তো সেই হিসাবে আমাদের টেন্স বাংলা এবং ইংরেজিতে যেটা আমরা পরিচিত, সেখানে আমাদের টেন্স বা কাল হচ্ছে তিন রকম: বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো এখানে যেমন আমি লিখি, আমি করি, আমি খাই, এগুলা আমরা বলি। আমি লিখছি, আমি করছি, আমি খেয়েছি, এটা আমরা বলি। খেয়েছি না, আমি খাচ্ছি। আমি করছি, আমি লিখছি, আমি খাচ্ছি। আর আমি করেছি, আমি গিয়েছি, আমি খেয়েছি, এরকমও বলি। আর ইংরেজি প্যাটার্নে যে জিনিসটা আসে, 4 নাম্বারটা ফর্ম আমরা খুব একটা বাংলায় আমরা দেখি না, আমরা প্রয়োগ করি না। এখানে 4 নাম্বার ফর্মটা হচ্ছে কিছুক্ষণ সময় পর্যন্ত একটা কাজ হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এরকম 4টা প্যাটার্ন। তো আমি এখানে ক্রিয়াপদ হিসাবে রাইট ভার্বকে নিলাম। তার আগে রাইটের 3টা ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, আর পাস্ট টেন্স বা অতীত ফর্ম হচ্ছে রোট, এবং পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে রিটেন। তো বর্তমানকালে আমরা রাইট এই ভার্বটা ব্যবহার করব। তো আমরা লিখলাম, 4টা জায়গাতে আমি লিখলাম আই রাইট, আই রাইট, আই রাইট এবং আই রাইট। এই জায়গাটা ঠিক আছে। এখন আই রাইট আমি লিখি, আমি লিখছি বা লিখিতেছি, সেখানে একটা গ্রামার প্রয়োগ হবে। আই রাইট কিন্তু 4টা জায়গায় ঠিক আছে, 4টা জায়গাতেই আই রাইট এই কথাটা ঠিক আছে। তারপরে এখানে 2 নাম্বার ফর্মে যখন আমি আসব, তখন আমি লিখছি বা লিখিতেছি, সেখানে একটা গ্রামার আসবে। আই এর সঙ্গে আসবে এম, এইটা। তারপরে এটার সঙ্গে আসবে আইএনজি, এইটুক। তাহলে এটা হলো কি, আই এম রাইটিং। এখানে 2টা ভাওয়েল যখন পরস্পর থাকবে, দেখা যাচ্ছে ই এবং আই, ই এবং আইটা আছে, তখন আমার আগের ভাওয়েলটা বাদ পড়ে যাবে, হবে আই অ্যাম রাইটিং। আর আমি লিখছি, লিখেছি, আমি লিখেছি, এইটার সময় আরেকটা ভার্ব পরিবর্তন হবে, সেখানে আসবে আই হ্যাভ। আমি লিখেছি, ভার্ব হিসাবে আসবে আই হ্যাভ, আর রাইটের সঙ্গে আসবে রিটেন। রিটেন আসবে, এখানে রাইটের মধ্যে আছে, রাইটের মধ্যে WRITE, টি এর আগেও ভাওয়েল এবং পরেও ভাওয়েল, তাহলে মধ্যখানে কনসোনেন্ট টিটা ডাবল হবে।
অর্থাৎ এখানে ডাবল হয়ে রিটেন হবে। অর্থাৎ 3 নাম্বার টেন্সে যেখানে ফর্মটা আছে আই হ্যাভ রিটেন হবে, থার্ড ফর্মটা হবে, এই ফর্মটা হবে এইটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কথা হচ্ছে এখানে একটু বলে নেই, তাহলে রাইটিং এর মধ্যে ডবলটি হলো না কেন? আসলে রাইটিং এর মধ্যে ডবলটি ছিল 300-400 বছর আগে। এটার প্রমাণ আমি পেয়েছি ন্যাসফিল্ডের গ্রামার সিরিজ 4-এ। ন্যাসফিল্ড গ্রামার সিরিজ 4 এনসি ম্যাকমিলান বা কোনো একজন এরকম, তো সেখানে আমি 300-400 বছর আগের ইংরেজির একটা প্যাটার্ন আমি পেয়েছি। আগে কিন্তু ডবলটি আইএনজি লিখতে হতো, ডবলটি লিখতে হতো বা লিখতো, সেটা এখন পরিবর্তিত ফর্মে একটা টি আসে। আর আগে বলছি দুইটা ভাওয়েল একসঙ্গে হয়ে গেলে আগের ভাওয়েলটা উঠে যায়, এইটা। এখন তারপরে কিছু সময় ধরে আমি লিখছি, সময়টা কিছু সময় ধরে, তো সেখানে হবে গ্রামার একটা নতুন করে যুক্ত হবে, আই হ্যাভটা ঠিক থাকবে, একটা নতুন জিনিস যুক্ত হবে বিন, আই হ্যাভ বিন রাইটিং হবে, আই হ্যাভ বিন রাইটিং। এই 4 রকম। এই 4 রকম প্যাটার্নটাকে আমরা লিখি আই রাইট, আই এম রাইটিং, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ বিন রাইটিং। এতটুকু গ্রামার। আমি এখন এই 4টা জিনিসের 4টা নাম দিব বা নাম দেয়া আছে, আমি বলবো। আমি লিখি সময়ের উল্লেখ নাই, যে কোনো সময়ে লিখি, ডেফিনিট কোনো টাইম নাই, তাহলে এটা ইনডেফিনিট, তাহলে আমরা সহজে এটাকে ইনডেফিনিট ফর্ম বলতে পারি। আর একটু সুন্দর করে বললে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রথম ফর্মটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে হচ্ছে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, মানে এখন লিখছি, লেখাটা কন্টিনিউ করতেছে, লেখাটা কন্টিনিউ করতেছে, তাহলে কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমি নাম দিতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কন্টিনিউয়াস বানানটা একটু ঝামেলার, CONTINUOUS, দুইটা জায়গায় ইউ আছে। এটা লিখতে গেলে অনেকেই কনফিউশনে পড়ে, NU আবার OUS। এরপরেরটা হচ্ছে যেহেতু হ্যাভ আছে আবার রাইটিংও আছে, তো হ্যাভটা কার চিহ্ন? পারফেক্টের চিহ্ন। রাইটিংটা কন্টিনিউয়াসের চিহ্ন। তাহলে এটাকে আমরা এখানে দুইটা টেন্স একত্রে, পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটাকে সহজেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এই 4টা ফর্ম। এখানে যে কাজটা, মূল কাজটা হচ্ছে রাইট, কিন্তু প্রথম ফর্মে, ইনডেফিনিট ফর্মে রাইটকে ব্যাকআপ দেওয়ার জন্য কেউ নাই, কোনো অন্য একটা শব্দ নাই। রাইটিংকে ব্যাকআপ দেওয়ার জন্য এম আছে, রিটেনকে ব্যাকআপ দেওয়ার জন্য হ্যাভ আছে, রাইটিংকে ব্যাকআপ দেওয়ার জন্য হ্যাভ বিন আছে। এই ভার্বগুলোকে বলে অক্সিলারি ভার্ব।
রাইটিংটা প্রিন্সিপাল ভার্ব, রাইটটা প্রিন্সিপাল ভার্ব, ওইটাকে টু হ্যাভ ভার্বও বলে। সোজা কথা, এই ভার্বগুলোকে এই ভার্বগুলো হেল্প করছে, অথবা গ্রামার অনুযায়ী ডিফারেন্স করার জন্য আমরা এগুলো লিখছি। আই এম রাইটিং, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ বিন রাইটিং। তাহলে কিভাবে আমাদের সেন্টেন্সের প্যাটার্নটা ঘুরে? আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছি, আমি লিখেছি এবং লিখছি, তার মানে এটা কন্টিনিউ করতেছে, এখনো চলছে, কিছু সময় ধরে চলছে। আর তার আগে আইটা হলো সাবজেক্ট, রাইটটা হলো ভার্ব। এখন এটার নাম সাবজেক্ট, কিন্তু পার্টস অফ স্পিচ এটার নাম কি? প্রোনাউন। আইটা প্রোনাউন। আমি আমার নাম না বলে আমি বলছি আমি। আর সেন্টেন্স প্যাটার্ন হিসাবে এটা হলো সাবজেক্ট। কে লিখে? আমি, তাহলে এটা কর্তা। কি লিখে সেটা এখানে নাই, আমি ইচ্ছে করে অবজেক্টটা দেইনি, কর্মটা দেইনি। আর কর্তা কি করে? লিখে, এটা হলো ভার্ব। তাহলে আমাদের এখানে আই যে বিষয়টা আছে সেটা হলো কর্তা, সেটা হলো প্রোনাউন। আবার পার্সন হিসাবে এটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমির বহুবচন কি? আমরা, উই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বারও ইউ। আর থার্ড পার্সন সিঙ্গুলার হি এবং প্লুরাল হচ্ছে দে। এখন কথা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আমাদের কি কি যুক্ত হয়? কন্টিনিউয়াস ফর্মে আমাদের যুক্ত হয় টু বি ভার্ব, এটার নাম টু বি ভার্ব। আর এই নামটা টু বি ভার্ব মনে রাখলে আমরা সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্সের স্ট্রাকচার জানলেই আমাদের সেন্টেন্স শুদ্ধ করে লিখতে পারবো। এখানে ব্যবহার হয় অ্যাম, ইজ, আর। তো ফার্স্ট পার্সনের সঙ্গে অ্যাম, আই অ্যাম সিঙ্গুলারে, প্লুরাল হলো উই আর। সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে হচ্ছে ইউ আর। থার্ড পার্সন সিঙ্গুলারে হচ্ছে হি, এটার সঙ্গে ইজ। তাইলে আই এবং হি এর সঙ্গে অ্যাম এবং ইজ ফিক্স হয়ে গেল। আর থার্ড পার্সন প্লুরালে যেটা আছে দে, দে এর সঙ্গে আর হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে আই এর সঙ্গে অ্যাম আর হি এর সঙ্গে ইজ। এটা কন্টিনিউয়াস ফর্মের কথা বলছি। আর সবগুলোর ক্ষেত্রে আর। এবার কথা হচ্ছে পার্সন নিয়ে। আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি, দে থার্ড পার্সন। পৃথিবীতে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়াই চারটা শব্দ ছাড়া ইংরেজিতে আই, উই, ইউ ছাড়া আর যত কর্তা আছে যদি প্রোনাউন হয় বা নাউন হলো, যার যে কোনো কেউ যে কাজটা সম্পাদন করুক না কেন, সব থার্ড পার্সন, সব থার্ড পার্সন। সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হি কে ফলো করবে, হি এর সঙ্গে ইজ হলে সেটার সঙ্গে ইজ হবে। যেমন হি ইজ রাইটিং, হি ইজ রাইটিং। তো আমি দি ডগ দিয়ে যদি বলি, তো ডগ তো লিখে না, ডগ একটু চিল্লাচিল্লি করে, বার্কিং। দি ডগ ইজ বার্কিং। আমি বুঝাইতে চাচ্ছি দি ডগ এখানে হচ্ছে সিঙ্গুলার, হিও সিঙ্গুলার, দোনোটাই
হি এর সঙ্গ ইজ, দি ডগ এর সঙ্গ ইজ। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে, কুকুরের আওয়াজ করছে, যাই হোক। আর যদি বলি ডগস, ডগস আর বার্কিং, তাহলে ডগস হলো থার্ড পারসন, তাহলে কয়জন? এখানে একের বেশি, প্লুরাল নাম্বার। তো থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে দেয়ের সঙ্গে যদি আর যুক্ত হয়, তাহলে ডগসের সঙ্গে আর যুক্ত হবে, ডগস আর বার্কিং, এটাই। আর একমাত্র ফর্ম, একমাত্র টেন্স, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে, মানে মূল ক্রিয়াটা, যেটা আমরা মূল ক্রিয়া বলি, লেখার কাজটা, সেখানে এস বা ইএস যুক্ত হবে। টেন্সের 12টা ফর্মে আর কোথায়ও থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এরকম নাই, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে রাইটের সঙ্গে, আমি এখানে লিখছি করিম, আমি এখন করিম কি হবে? করিম, এটা হবে রাইটস, করিম রাইটস, করিম গোজ, করিম ডাজ, এরকম হবে। তাহলে আমি সেকেন্ড ফর্ম, এখানে দুইটা রুলস, একটা টু হ্যাভ ভার্ব আসবে এখন 3 নম্বরে, তাহলে 2 নম্বরের কথা শেষ হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সের। এরপরে আসা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ এবং হ্যাজ ইউজ হয়। তো ফার্স্ট পারসনের সঙ্গে হ্যাভ ইউজ হবে সিঙ্গুলার, আই এর সঙ্গে হ্যাভ, উই এর সঙ্গে হ্যাভ, ইউর সঙ্গে হ্যাভ, দে এর সঙ্গে হ্যাভ, শুধু হি এর সঙ্গে হ্যাজটা যুক্ত হবে। না হলে আমরা এটাকে টু হ্যাভ ভার্ব বলে হ্যাভই বলতে পারতাম। এটা হ্যাজ নতুন করে আরেকটা শব্দ শুধুমাত্র হি এর সঙ্গে বসবে, হি হ্যাজ রিটেন হবে। এখন আমরা পার্সন হিসাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, 3 দুগুণে 6টা ফর্ম আমরা জানলাম। এবং যেটা পরে আসছে, আই হ্যাভ বিন রাইটিং, এখানে শুধু বিন শব্দটা অতিরিক্ত যোগ হবে 4 নম্বর ফর্মে এসে। 4 নম্বর ফর্মে এসে বিন শব্দটা অতিরিক্ত যোগ হবে। তো আমরা পড়ার সময় এখানে 4টাকে, আমার ইংরেজিতে যেহেতু ইউ সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রেই একটা, তাহলে এখানে 5টা পার্সন, 5টা পার্সনকে আমি এখন যদি পড়ি, আই রাইট, উই রাইট, তারপরে ইউ রাইট, হি রাইটস, দে রাইট, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। রাইট ভার্বটা ঠিক করে যারা শিখছেন, যারা শিখবেন, এভাবে লিখবেন, আই রাইট, পড়বেন 5টা দিয়ে, আই রাইট, উই রাইট, ইউ রাইট, হি রাইটস, দে রাইট। হি রাইটস কেন? যেহেতু আই উই ছাড়া সবই, আই উই ইউ ছাড়া আর সবই থার্ড পারসন, তাহলে হি থার্ড পারসন, হি রাইটস। ঠিক আই এম রাইটিংটা পড়বেন, আই এম রাইটিং, উই আর রাইটিং, ইউ আর রাইটিং, হি ইজ রাইটিং, দে আর রাইটিং। আই হ্যাভ রিটেনটা পড়া হবে, আই হ্যাভ রিটেন, উই হ্যাভ রিটেন, হি হ্যাজ রিটেন, দে হ্যাভ রিটেন। তারপরেরটা পড়া হবে, আই হ্যাভ বিন রাইটিং, উই হ্যাভ বিন রাইটিং, ইউ হ্যাভ বিন রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং, দে হ্যাভ বিন রাইটিং। এতটুকু। এটা গেল আমার প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম। এরপরে আমরা একটা বড় আমরা কিভাবে ইংরেজির সেন্টেন্সগুলো সামনে যাবে সেটা একটু দেখব।
তো যেমন আমি লিখি, কি লিখি? চিঠি লিখি। কার কাছে লিখি? আমার বাপের কাছে লিখি, মাই ফাদারের কাছে। কিসের জন্য লিখি? টাকার জন্য লিখি বা অন্য কিছুর জন্য। এখন আমি এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? তো প্রথমেই যেহেতু ইনডেফিনিট ফর্মে কোনো অতিরিক্ত গ্রামার নাই, শুধু সাবজেক্ট এবং ভার্ব, তাহলে আই রাইট, উই হলে উই রাইট, ইউ হলে ইউ রাইট, ইউ হলে হি রাইটস, আর দে হলে দে রাইট। কি করে? চিঠি লেখে। আমি লিখছি আই রাইট লেটার মাই ফাদার মানি। মনে রাখতে হবে প্রথমটাই গ্রামার, প্রথমটা ঠিক রেখে বাকিগুলো আমি শুধু গ্রামারের নিয়ম। যেমন ইংরেজিতে কোনো কিছু উল্লেখ করলে এটা আর্টিকেল এ, আর্টিকেলটা হলে অ্যাডজেক্টিভ, তাহলে আই রাইট লেটার লিখলে ভুল হবে ইংরেজিতে, এখানে লিখতে হবে আই রাইট এ লেটার। কিন্তু আমি একটি চিঠি লিখি এটা বলা লাগবে না, আমি চিঠি লিখি বললেই এনাফ। বরং একটি চিঠি লিখি এটা হাস্যকর এবং একটা বাংলা ব্যাকরণ বহির্ভূত। যেমন দি কাউ হ্যাজ টেইল, গরুর লেজ আছে। ইংরেজিতে বললে টেইলের আগে একটা এ বসাইতে হবে। এটা ইংরেজি এক এক ভাষার এক এক গ্রামারের এক এক নিয়ম। তো আমরা যদি বলি গরুর লেজ আছে, ইংরেজিতে লিখতে হবে দি কাউ হ্যাজ এ টেইল। হ্যাজ কেন? দি কাউ থার্ড পারসন, আর এটা কমন জেন্ডার হিসাবে দি কাউ হ্যাজ এ টেইল। কিন্তু দি কাউ হ্যাজ এ টেইলকে আমি যদি বাংলায় অনুবাদ করি তখন আমি গরুর একটি লেজ লিখব না, বরং গরুর একটি লেজ আছে এটা লিখলে ভুল বাংলা গ্রামারে। আমি লিখব গরুর লেজ আছে। এখন আমি যদি বলি গরুর একটি লেজ আছে, তাহলে মানুষ ছাড়া তো অন্য প্রাণীগুলোর প্রায় লেজ আছে। গরুর লেজ আছে, টিকটিকির লেজ আছে, সাপের লেজ আছে, লেজালা যত প্রাণী লেজ আছে। এখন কোন প্রাণীর দুইটা লেজ আছে যে আমি বলছি যে গরুর একটা আছে, টিকটিকির মনে হয় দুইটা আছে, কুকুরের 4-5টা আছে? এরকম তো না, লেজ তো একটাই। তো গরুর লেজ আছে, টিকটিকির লেজ আছে, মাছেরও লেজ আছে। এখানে একটি লেজ হাস্যকর বিষয়। বাংলা ব্যাকরণ এটাকে নেয় না, গরুর লেজ আছে এটাই শুদ্ধ। তো এখানে আই রাইট লেটার যখন লিখলাম, ইংরেজি গ্রামার অনুযায়ী লিখলাম কি? আই রাইট এ লেটার। কার কাছে লিখছি? মাই ফাদার। মাই ফাদার লিখলে তো হবে না, টু এই প্রিপোজিশনটা বসাইতে হবে। আই রাইট এ লেটার টু মাই ফাদার। এরকম এই সেন্টেন্সটাকে আরো যদি এক্সটেন্ড করি, শুধু শব্দগুলো বসিয়ে দিলে হয়ে গেল। আই রাইট এ লেটার টু মাই ফাদার। এখন এই পর্যন্ত সেন্টেন্সটা শুদ্ধ হলো। আই রাইট এ লেটার টু মাই ফাদার মানি। মানি বললে, শুধু মানি বললে আর সেন্টেন্সটা শুদ্ধ হলো না। তাহলে মানির আগে কি হয়? টাকার জন্য চিঠি লিখি। I write a letter to my father for money. টাকার জন্য চিঠি লিখি। অথবা টু সেন্ড, সেন্ড বললে আবার টু সেন্ড মানি। এটা হলো পরের সেন্টেন্সে। আমি সেন্ড দেখালাম। আমি যদি সেন্ড ইউজ করি, তা আই রাইট এ লেটার টু মাই ফাদার টু সেন্ড মানি বা ফর সেন্ডিং মানি।
তো শেষেরটা আমি শুদ্ধ করে লিখি, আই রাইট এ লেটার টু মাই ফাদার টু সেন্ড মানি। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারছি যে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আলোচনা সংক্ষেপে করা গেল। এখানে আই রাইট কি আই এম রাইটিং, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ বিন রাইটিং, এই চারটা ফর্মে আই রাইট কি নিয়ে আর বাকিগুলো যেভাবে আছে ওইভাবে দিলেই সেন্টেন্সটা হয়ে গেল। এখন আমরা দেখি, তো আমরা তো এখানে নাউন ব্যবহার করলাম, নাউন এবং প্রোনাউন ব্যবহার করলাম কর্তা হিসাবে, পরে ক্রিয়া হিসাবে নিলাম। তাহলে কি নাউন প্রোনাউনের সঙ্গে শুধু ক্রিয়াই লাগবে? শুধু অ্যাডজেক্টিভ দিয়েও সেন্টেন্স হয়, তবে তার আগে একটা ভার্ব লাগবে। যেমন হি ইজ গুড, এখানে ইজটা হচ্ছে ভার্ব, গুড অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন বাইরে থাকলে অ্যাডজেক্টিভ। তারপরে হি দিলে, তারপর আমি যদি বলি হি ইজ ভেরি গুড, তাহলে এখন এখানে ভার্ব, অ্যাডভার্ব, ভেরিটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন চারটা ইউজ হলো। তারপরে প্রিপোজিশন, হি গোজ টু স্কুল, স্কুলের আগে টু প্রিপোজিশন বসালাম, প্রিপোজিশনের গো ক্রিয়াটা, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাকি আছে কনজাংশন। কনজাংশনটা ইউজ হবে কিভাবে? আসলে এই জিনিসগুলো হলো বুঝতে হবে, ভাবটা বুঝে শব্দটা লিখতে হবে। আমি আমার ভাইয়ের সঙ্গে খেলি, সঙ্গে খেলির জায়গায় তার টু হবে না, দিকে হবে না, তাহলে উইথ হবে। আই প্লে উইথ মাই ব্রাদার, প্লে ভার্ব উইথ কনজাংশন, মাই প্রোনাউন আর ব্রাদারটাও নাউন। ইংরেজিতে ভার্বটা, ইংরেজি গ্রামারে ভার্বটা খুবই প্রয়োজন, এসেনশিয়াল, মাস্ট। শুধু একটা ক্রিয়াপদ দিয়ে একটা সেন্টেন্স হয়, যেমন গো, মার্চ। কিন্তু বাংলায় দেখা যায় ভার্ব ছাড়া পুরো একটা গল্প, ছোটখাটো গল্পও লেখা যায়, একটা প্যারাও লেখা যায়। যেমন একজন সন্ন্যাসী গাছতলায় চিন্তামগ্ন, পিপাসার্থ। এই যে একটা ভাব বুঝালাম, এখানে একটাও ক্রিয়াপদ নাই। এই জন্য বলি ভাষার একটা সৌন্দর্য আছে। আর ইন্ডিয়ার পি আচার্য নামে একজন স্কলার, যিনি পুরো ভারতের সংস্কৃতিতে বিষয়ে প্রথম হয়েছিলেন, ওনার একটা কথা আমার ভালো লাগে, সেটা হচ্ছে ভাষার প্রেমে যে পড়েছে সে মরেছে। এজন্য আমরা দেখি পৃথিবীর অনেকেই, আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মুস্তফা আলী, এনারা নানা ভাষায় পণ্ডিত ছিল। ভাষা শিখা, জোর করে ভাষা শিখানো যায় না আসলে। তাহলে ওই পি আচার্যের কথা, ভাষার প্রেমে যে পড়েছে সে মরেছে। ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই ভাষাগুলো শিখেছেন, পড়েছেন, আয়ত্তে এনেছেন। আর একটা প্রাসঙ্গিক কথা একটু প্রথমে বলা উচিত ছিল, যে যেমন আমি ভাত খাই, কে খাই? আমি খাই। কি করি? আমি কি করি? খাই। কি খাই? ভাত খাই। তাহলে ভাতটা কর্ম, আমিটা কর্তা, আর ক্রিয়াটা শেষের দিকে গেল, আমি ভাত খাই।
এটাকে আমি যদি ইংরেজিতে করি তো আই রাইস ইট হবে কি? হবে না। বাংলার প্যাটার্ন হচ্ছে কর্তা কর্ম ক্রিয়া, আর ইংরেজির প্যাটার্ন হচ্ছে কর্তা ক্রিয়া কর্ম। আমি আগেই বলেছি ইংরেজিতে ভার্বটা খুবই এসেনশিয়াল। শুধু একটা ভার্ব দিয়ে একটা কোনো কমান্ড দেওয়া যায়, যে কোনো একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। তো ইংলিশ প্যাটার্ন হচ্ছে কর্তা, কর্তার পরে ক্রিয়া আসে, ক্রিয়ার পরে কর্ম আসে। আর বাংলাতে শেষে একটা ক্রিয়া না, অনেকগুলো ক্রিয়াও পরপর থাকতে পারে। সেটা বাংলা ভাষার সৌন্দর্য। সে তাকে মেরে খালে ফেলে দিল। মেরে একটা ক্রিয়া, তাকে মেরে, খালে তো হইল যেখানে পড়ছে ইসমে মাফুল যেটা কর্মটা, ফেলে একটা ক্রিয়া, দিল আর একটা ক্রিয়া। সে তাকে মেরে ফেলে দিল, সে তাকে মেরে খালে ফেলে দিল, সে তাকে মেরে, এই পরপর কতগুলো ক্রিয়াপদ বাংলা সেন্টেন্সের সৌন্দর্য। এক এক ভাষার এক এক সৌন্দর্য আছে, এক একটা আকর্ষণীয় দিক আছে। তো আরেকটা জিনিস হলো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিভাবে চিনব? অ্যাডজেক্টিভটা হলো নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করবে মানে নাউন প্রোনাউনকে কি রকম সেটা বলবে। যেমন হি ইজ গুড, গুডটা কে? হিটা কি? প্রোনাউন। করিম ইজ গুড, গুডটা কে? করিম, নাউন। কিন্তু হি ইজ ভেরি গুড, ভেরি মানে খুব ভালো। খুবটা কি ভালোর সঙ্গে গেল না হি এর সঙ্গে গেল? তাহলে ভেরিটা গুডের সঙ্গে গেল, তা অ্যাডজেক্টিভে কোয়ালিফাই করলো ভেরিটা, সুতরাং এটা অ্যাডভার্ব। বাংলায় বলে ক্রিয়া বিশেষণ, বাংলায় বলে ক্রিয়া বিশেষণ। আর বিশেষণ তো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা যা যা ডেফিনেশনে যা আছে, আমি ডেফিনেশনে যাচ্ছি না। যেমন আই হ্যাভ, আমার বই নাই। আই হ্যাভ নো বুক, তাহলে নোটা কার সঙ্গে গেল? আয়ের সঙ্গে গেল না, নোটা গেল বুকের সঙ্গে, সেটা নাউন। তো নাউনকে কোয়ালিফাই করলো এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আবার আই হ্যাভ নট এ বুক, এই বুকের আগে এ আসছে, এখন অ্যাডজেক্টিভ। এই নটটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো, এজন্য এটা হলো অ্যাডভার্ব। নটের মূল মিনিংটা কি? নট দিয়ে আমরা কি বুঝি? কোনো কিছু নট বা অ্যান অ্যাপোস্ট্রফি টি, আন্ট দেয়ার, ডোন্ট, কান্ট, এগুলা দিয়ে আমরা নট বুঝাই। সেই নটের মিনিংটা কি আসলে? সেই নটের মিনিংটা হলো কোনো কিছু ডিনাই করা, এ ওয়ার্ড অফ ডিনায়াল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডিনায়ালটা এখানে নাউন। একটা কিছুকে ডিনাই করার জন্য যে শব্দটা ইউজ হয়, ডিনায়াল নাউন। আর কোনো কিছুকে না করা, নেগেশন, একটা নেগেটিভ জিনিস বলা, নেগেশন, নেগেশনও নাউন। রিফিউজাল, কোনো কিছুকে রিফিউজ করা, রিফিউজালও নাউন, রিফিউজও নাউন। তবে এগুলো শব্দের যখন যেখানে বসবে সেই অবস্থায় তার মানটা নেবে। যেমন আই রিফিউজ বললে আই রিফিউজটা এখন ভার্ব। আই রিফিউজ আমি প্রত্যাখ্যান করি, এরকম।
মূলত শব্দ সব ভাষাতেই অধিকাংশ শব্দেরই স্পেসিফিক আলাদা কোনো অর্থ নাই। ওই শব্দটা যেই জায়গায় বসে তার আগে পরের শব্দের সঙ্গে মিল করে সেই শব্দটার অর্থ হয়। এইটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চারটা ফর্ম আমি এখানে আলোচনা করলাম আজকে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রসঙ্গে আরও জিনিস আলোচনা করলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং কোনটা কি সেগুলো। টু হ্যাভ ভার্ব আলোচনা করলাম, টু বি ভার্ব আলোচনা করলাম, এম ইজ আর কিভাবে হয়, কখন হয়। তো আজকে টেন্সের উপরে ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারাও সুস্থ থাকুন, আমাকেও সুস্থ থাকার জন্য দোয়া করুন। খুদা হাফেজ। আজকে পর্যন্তই। একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।